বলুন। শর্মিষ্ঠা মায়ের বক্তব্য, নতুন মা, খুব মিষ্টি মা, বলুন। আমার প্রশ্ন ছিল, মাইন্ডে সবসময় নেগেটিভটাই আগে আসে, এটা কেন? কিন্তু মানে মনে করি যে নেগেটিভটা আগে আসবে না, পজিটিভটাই ভাববো। ঠিক আছে, সংসারের মধ্যে তো সাধারণভাবে একটু খারাপ দিন যায়, সময় ভালোটা যায়, বেশিরভাগ টেনশনের মধ্যেই যায়। এই টেনশনের মধ্যে বারবার পজিটিভটাই আগে আসে, নেগেটিভটাই আগে আসে। হ্যাঁ, সেটাই আগে, খারাপ চিন্তাটাই আসে। এটাকে কন্ট্রোল করে আমি পজিটিভটাই ভাবতে চাই, যেটা ভালো। মনকে সবসময় নাকি ভালো খুশি রাখা যায় যাতে, কিন্তু মনটা খারাপই থাকে। তার আগে বলুন, আপনি পড়াশোনা কত দূর করেছেন? ওই এইচএস। আমার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও তো বাপিও তো খুব কম বয়স, ও তেমন কিছু বয়স হয়নি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এটা কি কালারের পেন? রেড কালার, তাই তো? দেখা যাচ্ছে রেড কালার? হ্যাঁ, ভেতরে একটি কালার আছে, দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি যে ওর ভেতরে যে কালির যে শীষটা রয়েছে, বলা হয় না, কি বলা হয় এটা? ব্লু। হ্যাঁ, ভেতরের যে কালিটার যে শীষটা আলাদা, আরেক এর ভেতর ডাবল, এটা বাইরের একটি পর্দা, ভেতরে আরেকটি ঢোকানো যায়। এই যে এটাকে কি বলে? যাক, শীষ। এটাও লাল, ঠিক আছে। কিন্তু এই যে আপনি লাল দেখছেন তো, এর ভেতরে এইখান থেকে দিলে কালো দেখাচ্ছে, লালটা দেখাচ্ছে না, কালো দেখাচ্ছে। এখন আপনি কি সবসময় সবকিছু একবারে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। যাদের চোখের দৃষ্টিশক্তির আরও কমে গেছে, বা যাদের লিভারের দোষ ঘটে গেছে, তারা কিন্তু লালটাকে আর লাল দেখবে না, হলুদ দেখতে শুরু করবে, ঠিক তো? যাদের জন্ডিস হয়, তারা কিন্তু চোখে কি দেখে? যেদিকে তাকাবে সবই হলুদ দেখবে, তাই তো? ইয়েস, হলুদাব দেখবে। এগুলো একটি অদ্ভুত নেগেটিভিটির সংকেত। যখন কোনো সুস্থ মানুষ চোখে হলুদ দেখতে শুরু করে, তখন ডাক্তাররা বলেন যে তোমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। আর আমাদের যোগশাস্ত্রে বলে, বা সরোদয় শাস্ত্রে বলে, যখন এই সমস্ত রঙের বিচিত্রতা আসবে, মানে বিশেষ করে এইরকম হলুদাব ব্যাপারটা, তাহলে বুঝতে হবে যে তার আয়ুষ্কাল, অর্থাৎ তার বয়স একটি শেষ সীমার দিকে চলে এসেছে, বা শরীরে পীড়া আসবে। ক্লিয়ার? এগুলো সংকেত আমাদের শাস্ত্রে বলা আছে। তার মানে আমরা দেখছি যেটা, সেটা কিন্তু পরিষ্কার নয়। আমরা যেটা দেখছি সেটাই যে পিওর এবং সেই বস্তুটাই, সেটা কিন্তু না। আরেকটি জিনিস বলছি, সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই যদি এখন আকাশের দিকে তাকাই, এটা দিনের বেলা হলে খুবই ভালো হতো, তো সবাই একসঙ্গে বলতো তুমি কি দেখতে পাচ্ছ? তখন উত্তরে বলতো আমি সূর্যকে দেখতে পাচ্ছি, ঠিক তো? একবারেই বলতো। কিন্তু তুমি সূর্যকে দেখতে পাও না। তুমি কি দেখছো জানো? সূর্যের থেকে যখন আলো নির্গত হয়ে চোখে পড়ছে, সূর্য থেকে যখন আলো নির্গত হয়ে তোমার রশ্মির কণা চোখে পড়ছে, কত সময় লাগছে? আমরা বিজ্ঞানে পড়েছি কতক্ষণ সময় লাগে। এবং সেই আলোটি যখন আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা ওই আলোটা চোখে পড়ার কারণে তখন আমরা বাইরের বস্তুকে দর্শন করতে পারি। তার মানে এখানে ঘটনা ঘটছে, ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? ক মিনিট লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে? হ্যাঁ, শিল্পী মা বলুন। মহাকাল সুষমা বলছে 8 মিনিট। ইয়েস, 8 মিনিট নয়, 8 মিনিট সামথিং, 8 মিনিট কয়েক সেকেন্ড সময় লাগে। বাহ! তার মানে সূর্য থেকে রশ্মি কণা চোখে আসতে সময় লাগছে 8 মিনিট সামথিং। যখন কণাটা চোখে পড়ছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কি করে বললেন?
দেখছি, আমরা এইভাবেই দেখি। অনেক সময়ের ব্যবধানে, অনেক দূরত্বের ব্যবধানে আমরা অনেক কিছুকেই সঠিকভাবে দেখতে পাই না। এই জন্য আমাদের মস্তিষ্কে যেটা প্রথমত কাজ করে সেটা একটি এক্সটার্নাল নেগেটিভ দিক। আসলে এটা নেগেটিভ নয়, আপনাদেরকে বুঝিয়েছে, এটাই হয়ে গেছে ভুল। অনন্ত ব্রহ্মাণ্ড নেগেটিভ শক্তির এনার্জি, নেগেটিভ শক্তির মাধ্যম দিয়ে কিন্তু চলছে, এর পেছনে রয়েছে আবার পজিটিভ শক্তি। দুটোই সত্য। কারণ একটি আলো জ্বলতে গেলে নেগেটিভ শক্তির ঋণাত্মক আয়নের প্রয়োজন আছে না, ধনাত্মক আর ঋণাত্মক আয়ন, প্লাস মাইনাস, পজিটিভ নেগেটিভ। তা নেগেটিভ শক্তি না থাকলে আপনার বাড়িতে ঘরে আলো জ্বলবে? আপনি তো এখন অন্ধকারে থাকতেন, আপনাকে আমি দেখতে পেতাম না। তাহলে আপনি কি এখন বাড়ি থেকে নেগেটিভ শক্তিটাকে তাড়িয়ে দেবেন? কি করবেন তাহলে? না মহারাজ, ওই রকম নেগেটিভ শক্তি নয়, যেমন ধরুন খারাপ কাজ, খারাপ চিন্তা, এটা নেগেটিভ। কিন্তু খারাপ কাজ, খারাপ চিন্তা এটি একটি নেগেটিভ এনার্জি। এটাকে আমরা বলেছি ইভিল ফোর্স। নেগেটিভ শক্তি আর অসৎ শক্তি এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনারা নেগেটিভ বলে উড়িয়ে দেবেন না, ঋণাত্মক মানেই সেটা খারাপ এটা নয়। আমরা এটা বলতে পারি ঋণাত্মক শক্তির ভেতরে বা এই পরাশক্তির ভেতরে একটি শক্তির উদ্ভব ঘটেছে, যেটাকে আমরা অপশক্তি বলি। যে শক্তিটা আমাদেরকে কি করে? ক্ষয় করে দেয়, বিনাশ করে দেয়, নষ্ট করে দেয়, মতিভ্রম ঘটিয়ে দেয়, বিকৃত করে দেয়। এটাকে এই সূত্রে নেগেটিভ বলা যায়। কিন্তু নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি এটা আলাদা জিনিস। অপশক্তি, এই অপশক্তিটা কেন মাথায় কাজ করছে? এবার প্রশ্ন আসবে, এটা এই খারাপ জিনিসটা কেন কাজ করছে? এটার কারণ হচ্ছে এতক্ষণ ধরে এই যে শরীরের গল্পটা দিলাম, এই যে 24টা তত্ত্ব শরীরের, পঞ্চভূত, পঞ্চতন্মাত্রা, দশ ইন্দ্রিয় এবং মন বুদ্ধি চিত্ত অহংকার, এই পঞ্চভূতের ভেতর দিয়ে আবার যে শরীরগুলো তৈরি হচ্ছে, এই যে শরীর যখন তৈরি হয়েছে, ডায়াগ্রামটা অর্থাৎ ফর্মেশনটা নিয়েছে, সেই সময়ের আনুপাতিক হারের তারতম্যতা এসেছে। বোঝা যায়নি? যেমন ধরুন পঞ্চভূতের মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি তত্ত্ব। এটা হচ্ছে 1 অনুপাত 1:2:3:4:5, অর্থাৎ 1:2, 1 অনুপাত 2, 2 অনুপাত 3, 3 অনুপাত 4, এইভাবে আকাশ তত্ত্ব গিয়ে 5 অনুপাত নিয়েছে। তাহলে এখানে কম ঘটেছে কোন মাত্রার? সব থেকে কম কোনটা? মাটি তত্ত্বের। এই মাটি তত্ত্বের অনুপাতের হ্রাস বৃদ্ধির কারণে, কম মাত্রা হওয়ার কারণে বা বেশি হয়ে যাওয়ার কারণে তখন আমাদের শারীরিকভাবে একটি প্রভাব মস্তিষ্কে এসে পড়ে। এর ভেতরে রয়েছে গ্ল্যান্ড, অর্গানিক পয়েন্ট, যা কিছু বলুন, সেল, স্নায়ু, এইভাবেই তৈরি হয়ে এসেছে। আর এইভাবেই ও নিজে নিজেকে মোটিভেট করছে রক্তের ইচ্ছা শক্তির দ্বারা। এবং রক্তের ওই ইচ্ছা শক্তির ভেতরে এই আনুপাতিক হারের কম বেশি হয়েছে। আপনারা তাবিজ, কবচ, এটা সেটা নিয়ে 24 ঘন্টা এইসব মাথা ঘামাতে ঘামাতে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি যে তাবিজের কথা বলছি, তাবিজ, আসল বীজের কথা বলছি, যেখানে তাপ দিলে বাচ্চা ফুটে বেরোবে ডিম থেকে। এই বাচ্চা না যতদিন এই তা দিয়ে না বের করতে পারছেন, ততদিন মুক্তি নেই। জান না, তাবিজ, মাদুলি সব শিকড় বাকড় সব শরীরে ভরে ফেলুন না, তারপরে এসে আমার সাথে দেখা করবে। কি পেয়েছেন বা আমার আর দেখা করবো আপনার সাথে? বহুত কঠিন। হ্যাঁ মা বলুন। তাহলে কি মহাকাল যে জ্যোতিষীরা পাথর নিতে বলে, সেটাও কি আমরা যদি এই বীজ মন্ত্র জপ করি ওটা না নিলেও চলবে? কিচ্ছু নেওয়া লাগবে না। যারা ইষ্ট নাম করবেন, যারা ঈশ্বরের নাম করবেন, তাদের এসব কিছু নেওয়ার দরকার নেই। যদি একান্ত নেওয়ার ইচ্ছে হয়, নিতে হয়, সেটা গুরু দেখবে না, গুরু আপনাকে নির্ধারণ করে দেবে। আমি সব করে একটি কথা বলবো, গুরু কেন্দ্রিক হতে হবে।
গুরুই তোমাকে দেবে, মরণের বীজ দেবে, জন্মের বীজ দেবে, কোথায় জন্ম নেবে এটা গুরুর হাতে থাকে। আর আপনার জন্য একটি তাবিজ দেবে, এটা গুরু জানে না? ছাগল না পাগল সব? একজন গুরু বলে দেয় শিষ্যের কখন মৃত্যু ঘটবে। জম পর্যন্ত সদ্গুরু ऐसाই হতা है যে সদ্গুরু তার হাতে পারমিশন নিতে হয় মৃত্যুর আগে। এসে বলে আমি কি এখন মিঠুনকে নিয়ে যাব? ওই পারমিশন নেবে তখন মিঠুন, যখন গুরু পারমিশন দেবে যে না মিঠুনের আত্মা এখন নেওয়া যাবে না, পরে আসবে, তো মৃত্যুকে চলে যেতে হবে। এটা হচ্ছে সদ্গুরু ऐसाই হতা है। তো একজন তাবিজ কে দেবে না? তা আপনি এখন আপনার জীবনে কি নেবেন এটা গুরুর হাতে রয়েছে, জন্ম মৃত্যু। আপনি চড়ে বেড়াচ্ছেন, আগের দিন বলেছিলাম, এটা করলে হবে না, এই আর কি। তবে আমি এটা বলছি না যে পাথরের কোনো ক্রিয়া নেই। এই জগৎ ব্রহ্মাণ্ডে আমার কাছে পাথর কেন? আপনি একটু মানুষের গু এনে দিন না, আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি তার ভেতরে কি আছে। কুকুরের গু এনে দিন না, আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। কিন্তু 24 ঘন্টা যারা কুত্তা পোষে তারাও জানে না যে এটা কি আছে। ওইসব গল্প এখানে না। আমরা সাধনা করে কিছু না হলে গুরু কৃপা থেকে যেসব খাদ্য খাবার খেয়ে মানুষ হয়েছি, যেগুলো মানুষ খায় না, জানোয়াররাও খায় না, হজম করে আসতে হয়েছে। বিষ বি হজম করতে হবে তনুশ্রী, তবে না যোগী। ভগবান শিবশঙ্কর বিষ পান করেছিলেন, কণ্ঠে রেখে দিয়ে, কণ্ঠের নিচে আসেনি, পারবে তুমি? এক সমুদ্র না, তোমাকে 1 গ্লাস বিষ খাইয়ে দেবো গালের ভেতরে, কণ্ঠে ধারণ করে রাখতে হবে, এর নিচে যাবে না যোগী। তো হ্যাঁ মা বলুন, আমি একটু শর্মিষ্ঠা মায়ের ভালো কথা বলেছি। হ্যাঁ, এটা তো চরম বিষ। আসল যে সমস্ত বাজারে কেমিক্যাল পাওয়া যায় যে বিষ, সেটা খেলে আপনি বেঁচে থাকতে পারেন, এর গ্যারান্টি আছে, আবার মরেও যেতে পারেন। কিন্তু সংসারের বিষ খেয়ে বেঁচে থাকতে পারবে কি না এর কোনো গ্যারান্টি নেই। তবে এই বিষকে যে হজম করেছে সেই একমাত্র প্রকৃত শিব হবে। সে শিবের সাধনা করবার যোগ্য হবে, সে সাধক হওয়ার যোগ্য হবে, না হলে ওই শুধু ওটা হলে হবে না। এই জয়ন্তী মাটা এখন অনেক কিছু খাচ্ছে, খেয়ে হজম করে নিচ্ছে, নিয়ে এটাকে কি করছে, ওটাকে কি মডিফাই করে নিচ্ছে। মডিফাই যে যত বেশি করতে পারবে সে তত বেশি শিবের কাছের মানুষ হবে। যে মডিফাই করতে পারবে না সে তত বেশি দূরত্বে রয়েছে। যেমন আমাদের তনুশ্রী শরীরে কিছুদিন আগে ডাক্তারের হসপিটালে ছিল, 1 মাস 15 দিন এরকম হসপিটালে ছিল, বলে এই বয়সে 20 বছর বয়সে তার শরীরে রক্ত নেই। কেন? হ্যাঁ, সমস্যা কি? ওর সাগরে বাড়ি, মৎস্য প্রধান এরিয়া, এবং ওদের অবস্থাও ভালো, বাবা বিদেশে থাকে, টাকা পয়সা কম বেশি যা হচ্ছে, চাষবাস হচ্ছে, ভালোই খাচ্ছে যাচ্ছে, কিন্তু ওর নিজের জীবনের কোনো ডিসিপ্লিন নেই, এর দায়বদ্ধতা কেউ নেবে না, পরিবারের কোনো আসল গাইড নেই। তো ফলে কি হচ্ছে, ইয়েস। তো শর্মিষ্ঠা মায়ের যে কথাটি বলছিলাম, যে আমাদের মাথায় প্রথমে খারাপ দিকটা আসে, এর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক কি ইনডিসিপ্লিনড, বিশৃঙ্খল। সেল কোষ অণুগুলো, গ্রন্থিগুলো কি করছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এদিকে যাচ্ছে ওদিকে করছে। তো ফলে ওর ভেতর থেকে যে ইভিল ফোর্স, আমি এটাকে ইভিল ফোর্স বলি, অসৎ একটি শক্তি, এই শক্তিটা তাড়াতাড়ি কি করে, নিজেকে মাইগ্রেট করতে পারে। কিন্তু সিভিল যে ফোর্সটা ওটা ধীরে করে, ওটাকে ধর্মশক্তি বলা হয়, ঠিক আছে? দুর্বুদ্ধিটা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, কিন্তু সুবুদ্ধিটা ওটা ধীরে করে। এটা আমাদের ফিজিক্যাল একটি কন্ডিশন, এইভাবেই তৈরি হয়ে এসেছে। ফলে যে এভিল ফোর্স, অসৎ যে শক্তিটা, এইটা মস্তিষ্কের আরও সেল অনুকোষগুলো এতটা বিশৃঙ্খল যে ও আরও জায়গা করে নিয়েছে। এই জন্যে এই অপশক্তি বা নেগেটিভ শক্তিটা যাতে তাড়াতাড়ি না আসে, ও যেন অবদমিত হয়ে থাকে, তার জন্য আপনার মস্তিষ্ককে শান্ত করতে হবে, অর্থাৎ নিউরন কোষগুলোকে, অর্থাৎ হাইপোথ্যালামাস গ্রন্থি গ্ল্যান্ডের কাজ করতে শিখতে হবে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে, হাইপোথ্যালামাস থাইরয়েড গ্ল্যান্ড থেকে, টেস্টিস গ্ল্যান্ড থেকে শুরু করে, হ্যাঁ, ওভারি গ্ল্যান্ড থেকে শুরু করে অনেক কিছুই আছে। এই যে শক্তি, হ্যাঁ, মনে হয় যে ঈশ্বর মানে সানিধ্যে কিছুটা সময় কাটাবো, চোখ বন্ধ করে, তখনও মাইন্ড যেন অন্যদিকেই হয়ে যাচ্ছে, চঞ্চল হয়ে যাচ্ছে, অন্য কিছু মাইন্ডে আছে। এই তো সব, এই সবই সূত্রের আলোচনা তো বলেই দিয়েছি, মূল রোগটা তো বলেই দিয়েছি। এবার আপনাকে এখান থেকে রিফর্ম করবার জন্য
অর্থাৎ এটাকে মডিফাই করবার জন্য অথবা এখান থেকে রিমুভ করবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, একটি সঠিক প্রণালী নিতে হবে। এই সঠিক প্রণালী কে দেবে? একটি সঠিক গাইডকে গুরুদেব। কেমন গুরু দেবেন? সব গুরু না, সব গুরু দিতে পারবে না। আপনি গুরুকে বহু জায়গায় পাবেন, কিন্তু যিনি আপনাকে এই রকম শরীরতত্ত্বের জ্ঞান থেকে শুরু করে যিনি প্রকৃত বেদান্তিক জ্ঞান শাস্ত্রের নিগুড় রহস্য জানাতে সক্ষম এবং করাতে সক্ষম এবং ইহার দ্বারা ধীরে ধীরে আপনার আত্ম উন্নতির রাস্তা দেখাতে পারেন, অর্থাৎ একটি পর্যায়ে আত্মদর্শন করিয়ে দিতে পারেন, তিনি গুরু হন। যে ভগবত দর্শন করাতে পারে না সে গুরু হতে পারে না। আই এম মহাকাল, আই এম নট গুরু, সদ্গুরু। শুধু সদ্গুরু তো দূরকে, আমি সাধারণ গুরুই নই, আমি গুরুগিরি করিও না। কিন্তু মানুষের জীবনের যে খোদা, যেগুলো আসল পয়েন্ট, যেগুলো অনেক গুরু করান যারা করেছেন, সেই সব গুরুগণ তারা এসব বলছেন না। কেন বলছেন না, কী কারণে তাদের আমি জানি না, এটা অ্যানালাইসিস করা আমার বিষয় না। আমার বক্তব্যটা হচ্ছে, মানুষকে বাঁচানোর যদি আমি দায়িত্ব নেই তাহলে তো আমাকে সেইভাবে কাজ করতে হবে, তাই না? আমার জীবন দিয়ে দিতে হবে, আমার প্রাণ দিয়ে দিতে হবে, আমার হার্ট কিডনি অনেক কিছু দিয়ে দিতে হবে, তবে না গুরু। গুরু আগে গরু হবে, গরুর মতো যিনি কাল্টিভেট করতে পারবেন, চাষাবাদ করতে পারেন, যিনি চাষ করার ক্ষমতা রাখেন, যিনি মন রে তুই কৃষিকাজ জানিস না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কাল্টিভেট করলে, চাষাবাদ করতে পারলে সোনা ফলতো, কিন্তু মন তুমি জানো না এই দেহ তত্ত্ব। এ তো রামপ্রসাদ, মহাত্মা রামপ্রসাদ কি বলছেন? এমন মানব জমিন, এই মানব ক্ষেত্র, এই শরীর ক্ষেত্র, এই মানব জীবন এত সুন্দর জিনিস ভগবান কৃষ্ণ বুঝিয়েছেন, রামপ্রসাদ সহজ ভাষায় বুঝিয়েছে। এটাকে যিনি কাল্টিভেট করতে জানেন তিনি আসল কৃষক, তিনি গুরু হবে। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, গরু যদি বেয়াড়া হয় তাহলে চাষ করা যায় না, আর কৃষক যদি সঠিক তথ্য না জানে তাহলে চাষ ভালো হয় না, ফসল ভালো ফলে না। আর যে গরুকে দিয়ে চাষ করাবেন, যদি আমি গরুকে এখন শিষ্য ধরি, তাহলে ওই কৃষকের সাজেশন অনুসারে, তার নির্দেশ অনুসারে ওই গরুকে চলতে হবে। তাহলে গরু এবং কৃষক যদি দুটো এক হয়ে যায়, তাহলে সাধন রূপ লাঙ্গল দ্বারা চাষ করতে থাকলে ধীরে ধীরে ওখানে ভালো জমিন তৈরি হয়, তখন দোআঁশ মাটি হয়, বেলে মাটি হয়, এঁটেলো মাটি হয়, অনেক কিছু করা যায়। যে মাটিতে যে ফসল দেওয়ার, গুরু সেখানে সেই বীজ বপন করবেন। বেলে দোআঁশ মাটিতে আলু ভালো হয়, ওখানে আলুর বীজ দেবেন। হঠাৎ করে তোমার ওখানে এঁটেলো মাটিতে বা আলুর বীজ বপন করবেন না, গুরু ওটা জানেন, ওটাকে ইষ্টবীজ বলা হয়। গুরু প্রত্যেক ব্যক্তির সংস্কার অনুসারে ইষ্টবীজ ভিন্ন ভিন্ন হয়। আমি গড়ে হরিবল করে বলা, এটা আমাদের সদ্গুরু পরম্পরা, এটা নেই। যারা উৎকৃষ্ট সদ্গুরু দীক্ষা পায় তাদের মন্ত্রবীজের রহস্য আলাদা। আপনি চাইলেন আমার একটু শিবের মন্ত্র দিন, আমার একটু কালী, না, এসব হয় না। গুরুদেব এবং 10 জন শিষ্য আসলো, 10 জন শিষ্যকে 10 রকমের মন্ত্র হতে পারে, 10 রকমের মন্ত্র একজন সদ্গুরু দিতে পারে, সাধারণ গুরুরা দিতে পারে না। সাধারণ গুরু বই পড়ে একটি পরম্পরা অনুসারে একটি মন্ত্রকে তারা প্রচার করেন, এটাও একটি মন্ত্র, এটাও সিদ্ধ মন্ত্র, কিন্তু এই মন্ত্রের সিদ্ধত্ব ওই গুরুদের হাতে থাকে না, কারণ ওটা মন্ত্রের একটি শক্তি থাকে, ওটা কিঞ্চিত কাজ করে, কিন্তু পরামুক্তি আনতে পারে না। পরামুক্তির জন্য শিষ্যকে তৈরি হতে হবে, আর গুরু লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কাল্টিভেটর চাই, কাল্টিভেশনটা চাই, এই কাল্টিভেটের উপরে ডিপেন্ড করবে। তাহলে কাল্টিভেট করতে শিখতে হবে। এটা যখন হবে তখন আপনার কাছে যে অপশক্তি, নেগেটিভ ফোর্স, এভিল ফোর্স, পজিটিভ ফোর্স, এগুলো তখন ব্যালেন্সে আসতে শুরু করবে। তখন আপনাকে কোনো বিষয় পীড়া দিতে পারবে না, পীড়া আঘাত করতে পারবে না। আর যখনই অপশক্তি মাথায় কাজ করবে, নেগেটিভ এনার্জি, সঙ্গে সঙ্গে বিবেকরূপী গুরুদেব, সদ্গুরুদেব, উনি বিবেকরূপে মস্তিষ্ক সবসময়, উনি এসে আপনাকে একটি মস্তিষ্কে আঘাত করবে প্রতিনিয়ত, একটি সময় পর্যন্ত এটা করবে।
আপনাকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে একটি শিষ্য তৈরি হয়, তার শরীর ক্ষেত্র তৈরি হয়, তারপরে সেখানে বীজ বপিত হয়, বীজ বপন করার পরে আবার কাল্টিভেট করতে হয়। একজন গুরুর ভূমিকা বিরাট। ও বাবা, এগুলো যারা পায়নি, যারা জানে না, তারা এগুলো বুঝতে পারবে না, এগুলোকে গল্পই মনে হবে। আর এটার জন্যেই অহংকার। তোমার মাথায় যেটা ঢুকে বসে আছে ওটা বের করো, আমার প্রথম বক্তব্য। যারা সদ্গুরু অন্বেষণ করছেন, সদ্গুরুদেবের কাছে যেতে চাইছেন, ভগবত তত্ত্ব জানতে চাইছেন, বা জীবনে বা সংসারে বা দাম্পত্য জীবনে সুখী হতে চাইছেন, তাদের মস্তিষ্কের ভেতরে যেটা আছে গুরুর কাছে যাওয়ার জন্যে বা তার কাছ থেকে প্রাপ্তির জন্য, ওগুলোকে হটাতে হবে, সারেন্ডার করতে হবে। এই সারেন্ডারটা আবার একবারে আসে না, অনেক ঘাত প্রতিঘাতের দ্বারা, মারপিট খেতে খেতে, অনেক কিছু করতে করতে ওগুলো গুরুদেব করাবেন। আর সদ্গুরুরা কখনো এক চান্সেই দীক্ষা দেন না, আপনি যাবেন বা আপনার বাড়ি গেলে দীক্ষা দিয়ে দিলে, এরকম না। নির্দিষ্ট সময় আসবে, আপনার শরীর ক্ষেত্র, মাইন্ড সমস্ত সব তৈরি হবে, ধীরে 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 একটি ক্ষেত্র তৈরি করবেন উনি, করে সেইখানে একটি পবিত্র জায়গায় একটি বীজ বপন করবেন। তারও একটু সময় আছে। ওগুলো আপনার ভাবনার বিষয় না, আপনার ভাবনার বিষয় আমি তাকে চাই। এইগুলোর দ্বারা তৈরি হওয়ার প্রচেষ্টা থাকতে হবে, ধীরে ধীরে তখন এগুলো আসবে। এটা একদিনে আপনি যা কিছু ভালো, আরে আমি সব ভেবে নেব, হঠাৎ করে একটুখানি ওই দীক্ষা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে সব শুদ্ধ হয়ে যাবে, তারপর আমার মাথায় সব ভালো খেলবে, না, একদমই না। ওটা আপনাকে পরিশ্রম করতে হবে করতে গেলে। কিন্তু এখন কেউ পরিশ্রম করতে রাজি না, এখন সহজে সবাই সব কিছু পেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ বলছি, এটা বাস্তব। সবাই এখন সহজেই সব। আপনারা গ্রামের মানুষ, আপনারা দেখবেন বহু মানুষ বলবে একটু সহজে কিছুদিন, আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, তনুশ্রী মাথা চুলকাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। আজকের মিটিংয়ে যারা এসছে সবাই খুব ভালো, আধার কোনো অসুবিধা নেই, খুব ভালো। আমি তো শর্মিষ্ঠা মাকে দেখে আমি তো একেবারে ফিদা হয়ে গেছি। বাপরে বাপ, এত সুন্দর একটি মিষ্টি মেয়ে কোথার থেকে এলো। হ্যাঁ, বাপির কপালে এটা জুটেছে, এটা ভাবা যায় না। আমি বলি লাভ ম্যারেজ নাকি? টেনশন সবকিছুই ফ্রি হয়ে যাবে, তুমি এটাতে জয়েন করো। আমাকে এসে বললো, তখন বাইরে ছিল, আপনাকে দেখেছিল, তারপরে এসে বাড়িতে বললো। আপনার ভালো হতো। এখানে জয়ন্তী মা আছে, সবাই ভালো হচ্ছে। শর্মিষ্ঠা মা কি বলছিলেন? হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন ছিল যে যখন খারাপ কিছু সঙ্গে ঘটে, তখন কিছু মানুষ বলে যে কিছু আগের জন্ম কিছু কর্মের ফলে এ জন্মে ভোগ করতে হয়। তো আমি ওটা কখনো কখনো খারাপ ভাবে, মনটা খারাপ হয়ে যায় যে এরকম কিছু হয়, আগের জন্ম বলে কিছু আছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনি কি আগের জন্মটা দেখেছেন? আপনি কি আগের জন্মটা দেখেছেন? যে বলবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, আপনি কি আপনার আগের জন্ম দেখেছেন, না আপনি আমার আগের জন্মটা দেখেছেন, সেটা জিজ্ঞেস করবেন। না 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 না, তা দেখিনি, তাহলে কি করবে? বলে বইতে লেখা আছে। কোন বইতে লেখা আছে? তখন বলবে না শুনেছি। তারপর বলবে কোথায় শুনেছো? বলে না, সব গোলমেলে যাবে। ওই ভাগবত পাঠে শুনেছি। আচ্ছা, ভাগবত পাঠ যিনি করেন তিনি কি আগের জন্ম দেখেছেন? তখন বললে তা তো জানি না। বলে তাকে ডাকুন, তাকে জিজ্ঞেস করে দেখবেন একটি অদ্ভুত গজামিল চলছে। সেই গজামিলটাই আপনাদের জীবনে মিলে গিয়ে আপনাদেরকে কি করে দিচ্ছে? শেষ করে দিচ্ছে। আগের জন্ম আছে, কিন্তু আপনি জানেন না, এতে বিশ্বাস করতে যাবেন না। আপনি বর্তমানে স্থিত হন, ভবিষ্যতে নয়, অতীতে নয়, বর্তমান। আপনি যদি বর্তমানে স্থিত হতে পারেন, আপনাকে কেউ নাড়াতে পারবে না। এটার নামই হচ্ছে সাধনা। আর এই বর্তমানে স্থিত হতে গেলে প্রাণকে শান্ত করতে হয়, মনকে শান্ত করতে হয়, বর্তমানে স্থিত হওয়া যায়। এটার আমি ফর্মুলা বলে দেবো, যারা মানে সময়ের অভাবে, কিন্তু এগুলো তো আমরা সরাসরি ক্রিয়া দিতে পারি না। হয়তো মানুষকে লেকচার শোনানোর জন্য বলতে পারি, কিন্তু সরাসরি ক্রিয়া দেওয়া যায় না, সরাসরি হয় না। মায়ের বক্তব্য কোনো? শর্মিষ্ঠা মায়ের? হ্যাঁ, তাহলে এখন থেকে কিভাবে থাকবো, কিভাবে চলবেন, কিভাবে থাকবো, তাই তো? সহজ ফর্মুলা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কর্মকে সুনির্দিষ্ট টাইমে ফেলে করবেন। খাওয়া দাওয়া সুনির্দিষ্ট টাইমে করবেন। সুনির্দিষ্ট টাইম মানে কিন্তু টাইম মাফিক। আমি এখন বলছি না ডট টাইমে করুন সব, কিন্তু একটি মিনিমাম টাইমে রাখবেন।
টয়লেট আদি নির্দিষ্ট হ্যাঁ, ওটা টাইম হয় না। তাহলে টাইমে যখন হয় না, টাইম আপনাকে কেন হবে, মানে হবে না? হ্যাঁ, যা কিছু করছে নিয়ন্ত্রণ সময়, কাল। আপনি কালের প্রতি ধ্যান না দিলে কাল আপনাকে কেন ধ্যান দেবে? ধ্যান দিতে হবে। যারা ভগবানের কথা বলেন তারা সহজ করে বলেন, তুমি ভগবানকে ধ্যান করো, ভগবান তোমাকে দেখবেন। আমি সেটাকে একটু অন্যভাবে বলছি, তুমি সময়কে দেখো, সময়ের সঙ্গে কাজ করো, সময় অনুসারে তোমার ক্রিয়াত্মক শক্তিকে প্রয়োগ করো, অটোমেটিক তোমার শক্তি বেড়ে যাবে। আর যারা দাম্পত্য জীবনে আছে, এখানে 2-3 জন আছে, তাদের স্ত্রী সঙ্গ বর্জন মাসে একবার। আমি একটু সরাসরি বলে দিচ্ছি, যারা দাম্পত্য কনজুগাল লাইফে দাম্পত্য জীবনে আছেন তাদের মাসে একবার। বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে এটা আরো কমিয়ে দিতে হবে, যদি শক্তি বাড়াতে হয়। এই আর অবৈধ কোনো কর্ম, কোনো রিলেশন রাখা যাবে না। এই তৃতীয়, নিয়মমাফিক খাওয়া, নিয়মমাফিক ঘুম থেকে ওঠা, নিয়মমাফিক ঘুমানো, নিয়মমাফিক সমস্ত কাজগুলো করা, টাইম মাফিক করা। দেখবেন আপনার অনেক কাজ বেঁচে যাচ্ছে, অনেক কাজ দ্রুত হয়ে যাচ্ছে। কিন্তু সবাই আপনাকে পরিবারে সহযোগিতা করবে না, তাই ডিস্টারবেন্স তৈরি হবে। প্রত্যেককে একটু একটু করে শেখাতে হবে। পরিবারে একজন মায়ের ভূমিকা অনেক। পরিবারে যদি একটি মা তৈরি না হয়, স্ত্রী তৈরি না হয় সঠিকভাবে, তাহলে কিন্তু অনেক ডিসমিস হয়ে যেতে পারে। পরিবারে একজন পুরুষের ভূমিকার থেকে নারীর ভূমিকাটা বেশি, এই কারণে আমাদের হয়তো পুরুষতান্ত্রিক সমাজ, প্রচলিত সামাজিক প্রথা অনুসারে, কিন্তু নারীরা পরিবারের ভেতরে, একটি সংসার বা ঘরের ভেতরে 24 ঘন্টার ভেতরে 20 ঘন্টাই সম্পৃক্ত থাকে, কিন্তু একটা পুরুষ 24 ঘন্টার ভেতরে মাত্র 4 ঘন্টা সম্পৃক্ত থাকে। ফলে একজন পুরুষের থেকে যারা থাকে তারা তো ব্যতিক্রমী, কিন্তু ম্যাক্সিমাম মেজারমেন্টে ফেলে সেটাই হবে। পরিবারের বাচ্চাকে নিয়ে আছে, খাওয়াচ্ছে, রান্না করছে, ইভেন রান্নাটা তার উপরে ডিপেন্ড করছে। রান্নাটা এমন একটি জিনিস, ওই খাদ্য খাবারটা খেয়ে পরিবারের মানুষের মস্তিষ্ক তৈরি হয়। অর্থাৎ স্ত্রীর উপরে, নারী জাতির উপরে পরিবারে একটি বিশাল বড় ভূমিকা। সুতরাং একজন মাকে সঠিকভাবে তৈরি হতে হবে। বাচ্চাদের ব্যবসা সময় দিতে হয়, বাড়ির সংসারে তার বাচ্চাদের সময়টা একটু ডিসমিস হয়। এবার আমি বলে দিচ্ছি, সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে। আপনি নির্দিষ্ট টাইমে ফেলেন, রুটিন মাফিক করবেন। আপনি যদি মনে করেন আপনি 5টার সময় ঘুম থেকে ওঠেন, তাহলে প্রত্যেক দিন 5টার সময় ঘুম থেকে ওঠার অভ্যেস করবেন। 4টার সময় উঠি, রোজ 4টে। আর রোজ 4টে। এরপরের যে কর্মটা আছে সেটা করবেন। চেষ্টা করবেন ঘুম থেকে উঠে জল খাওয়ার, খালি পেটে 1/2 লিটার কমপক্ষে। জলটাই কম খাই। ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে জল খেতে হবে। জল খাওয়ার পরপরই বিছানা রেডি করে, বা আগে বিছানা রেডি করে তারপরে জল খেয়ে টয়লেটে যাওয়ার অভ্যেস করতে হবে। হোক বা না হোক, টয়লেটে যাওয়ার অভ্যেস করতে হবে। টয়লেট করে নর্মালি একটু ওয়াশ করে, অর্থাৎ স্নান আদি সেরে ওয়াশরুমে নর্মালভাবে এসে এইবার আপনি অন্য অন্য কাজে হাত দেবেন। যদি মনে করেন যে কিছু নোংরা কাজ রয়েছে, তাহলে সেদিন স্নানটা করলেন না, নোংরা কাজগুলো করে স্নানটা করলেন। কিন্তু সবগুলো একটি অদ্ভুত রুটিন মাফিক হতে হবে, থরে থরে, থরে বিথরে। তারপরে এবার সকালে রান্নায় চলে গেলেন, সব ফ্রেশ করে নিয়ে ধোয়া মোছা করে এবার রান্নায় চলে গেলেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝবেন তাহলে, হ্যাঁ, কীভাবে কাজটা করতে হবে, বেটার হবে। এটা ফলো করুন। আমি ঘুমোতে গেছি, ক্লিয়ার ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। এবার আমার ঘুম ভেঙে গেছে সকালবেলায়। আমার ওঠার টাইম হচ্ছে 6:30 থেকে 7টা। আমি ওই সময় ঘুম থেকে উঠি। চোখ খুলেই অমনি, বিছানা থাকা অবস্থায় চোখ খুলেই অমনি আমি মাকে দর্শন করি, আমার গুরুদেবকে দর্শন করি, ঈশ্বরকে দর্শন করি, ফটোগ্রাফ, চিত্রপট, যাই থাক, চোখ খুলে দর্শন করে প্রণাম জানিয়ে, অন্তর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি ওই বিছানা ছাড়ি।
বিছানা ছেড়ে আগে বিছানাটা গোছাই, সুন্দর করে বিছানা গোছানো শিখবেন। বিছানা যার এবড়ো খেবড়ো, কাপড়া চোপড়া যার এবড়ো খেবড়ো, যা এই সমস্ত বিষয় ইনডিসিপ্লিন, বুঝতে হবে সে একেবারে ধর্মের থেকে অনেক দূরে। আমার পরিবেশে সে কোনো ধর্মের লোকই না সে, কারণ কৃষ্ণের অষ্টসখীর গোপীর ভেতরে একজন বিছানা তৈরি করে দিতেন। মাইন্ড ইট অ্যান্ড রিমাইন্ড ইট। কৃষ্ণের জন্যে শয্যা তৈরি করে দিতেন। ভগবানের 64টা কলা আছে, তার ভেতরে একটি কলা, ভগবান হতে গেলে তাকে 64টা কলা জানতে হয়। এই 64 কলার ভেতরে একটি কলা আছে বিছানা তৈরি করা। শুনলে অবাক হয়ে যাবেন কীরকম, ভগবানের শরীরের একটি কলার 64টির ভেতরে একটি কলা বিছানা শয্যা তৈরি করা। ইয়েস, তার ভেতরে একটি আছে সঙ্গীত, একটি আছে নৃত্য। এগুলো ভগবানের 64 কলার এক একটি অঙ্গ, কিন্তু ওই এক একটি কলাকে সঠিকভাবে জানতে হয়। তাই যখন কেউ শয্যা তৈরি করতে পারে ঠিকঠাক করে, এই রামকৃষ্ণবাবু আমার এখানে এসে দেখে গেছে, ঘরের বিছানা হয়তো দেখেনি, খেয়াল করেনি, এগুলো লক্ষ্য করতে হয়। সাধু সঙ্গ মানে এটা নয় হ্যাঁ শুধু বসে থাকলাম। জ্যোতিষীদের চোখ হতে হবে অন্যরকম। রামকৃষ্ণবাবু জ্যোতিষীদের চোখ হতে হবে জ্যোতির মতো। মহারাজজি কীভাবে কাজ করে, কখন টয়লেটে যায়, জল কিভাবে খায়, ভাত কিভাবে খায়, কোথায় বসে, ওনার বিছানাটা কি, উনি কি করেন, কি করে কথা বলেন, কি করে চলেন, নানান কিছু সব। উনি কোথায় বসেন, ওনার বিছানার কালার কি, সিংহাসনের কালার কি, এই সিংহাসনটা এরকম কেন, পর্দাটা কীরকম, কী সুন্দর সাজিয়ে রেখেছে, কোথাও কোনো এই যে এটা ঝুলছে ওটা ঝুলছে কি না, সব নিট অ্যান্ড ক্লিন দেখে গেছে। এই ঘরটা দেখে গেছে রামকৃষ্ণবাবু, ডিসিপ্লিনড। ক্যামেরা ধরে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কোথাও এটা ঝুলছে ওইটা ঝুলছে, আলমারি শোকেস ঝুলছে, এসব কিছু নেই, নিট অ্যান্ড ক্লিন। আমি অবশ্য থাকি না সব সময়, আমি প্রোগ্রামের সূত্রেই আসি, আবার কিছুদিন থেকে আবার চলে যায়। এটা অফিসিয়ালি থাকে, ওরাই কাজ করে। কিন্তু আমার ডিসিপ্লিনে, আমার নির্দেশে এগুলো হতে হবে। হ্যাঁ শিল্পী মা বলুন। আমার যেমন ছোটবেলা থেকে এই ধরনের প্রচুর প্রশ্ন আসতো আর কি, তো আমি ভাবতাম আমি বোধহয় অস্বাভাবিক কোনো আচরণ করছি আর কি। না না, আপনি যেটা বললেন না, মানে কোনো দিকে তাকালে মানে 100টা প্রশ্ন মাথায় চলে আসে আর আসতেই থাকে, তাহলে এটা ভুল কিছু না। না না, ভুল বলে জগতে কিছুই নেই, সবই ফুল। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তো যাই হোক, এবার আমি রুটিনটার কথা বলছি। তার মানে এবার আমি ঘুম থেকে উঠেই যেটা করলাম, ভগবানকে দর্শন করলাম, আমার গুরু মহারাজকে দর্শন করলাম, মাকে দর্শন করলাম, করে উঠেই আমি ওই অবস্থা বিছানা রেডি করব সুন্দর করে। কোথাও একটি ফোল্ড থাকবে না, বিছানাটা বাঁকা থাকবে না, ঠিক আছে, নোংরা থাকবে না, নিট অ্যান্ড ক্লিন করো। ঘরে যদি কোনো অগোছালো জিনিস কোথাও পড়ে যায়, সেটাকে যে জায়গায় ছিল সেখানে রেখে দেবো। আমার ঘরে অত্যধিক কোনো সাজ সরঞ্জাম, আমি যেখানে থাকি এখানে তো কিছুই নেই, একেবারে কিছুই নেই, যেখানেই থাকি সেখানে কিছুই থাকে না। তো ফলে এটা গুছিয়ে রাখলাম, বিছানা রেডি করলাম, করেই আমি মোবাইলটা নিয়ে চার্জে বসাবো সঙ্গে সঙ্গে। এবং মোবাইলের চার্জার একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। ওই ঘুম থেকে উঠে ওই একই পায়ে, ওই একই দূরত্বে সেই জায়গায় গিয়ে চার্জারটা ঢুকাবো, ওইখানেই ঢুকাবো, ঢুকিয়ে চার্জারটাকে নিয়ে বারান্দায় একটা চার্জ দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আমি ঢুকিয়ে দেবো। মোবাইলটা নির্দিষ্ট জায়গায় রাখবো এবং একটি কাপড়ের উপরে রাখবো মোবাইলটা। মানে যেখানে রাখবো স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে, ঘষা লেগে একটি মানে ডিসকালার হয়ে যেতে পারে বা দাগচোখ হয়ে যেতে পারে, মোবাইলটা নতুন রাখতে হবে। এই জন্য আমি একটি কাপড় ইউজ করি, কাপড়ের উপরে মোবাইলটা দিয়ে দিলাম, থাক। মোবাইল চার্জ হলো, চার্জে বসিয়ে দিয়েছে, সুইচ অফ করে দেবো। তাও সুইচ অফ, মোবাইলেরও একটু ব্যায়াম দরকার আছে। সুইচ অফ করে দিয়ে আমি এবার কি করব, আমার রামকৃষ্ণবাবু সেদিন একটি বোতল দিয়ে গেছে, এর আগে যে বোতল ছিল 1 লিটারের একটি মিল্টনের একটি বোতল দিয়েছে, ওই বোতলে জল খাচ্ছি। ওটা 1 লিটারের বোতল, আমি ওটা মাপ করে নিয়েছি। 1 লিটার মানে আমি যে গ্লাসে জল খাই তা 4.25 গ্লাস, অর্থাৎ আমি 3 গ্লাস জল খাই মাপের। অর্থাৎ ধরুন 800 থেকে 1.25 লিটার জল খাই। সবাইকে বলছি না এটা করবেন, 1/2 লিটার কমপক্ষে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই জলটা আমি খেয়েই সঙ্গে সঙ্গে আমি কিন্তু টয়লেটে চলে যাব।
গামছাটা নেব, একদম বাথরুমে দৌড়াবো, পায়খানা করতে যাব, দিয়ে বসে পড়বো, টয়লেট হয়ে গেল, হাত পা ধুয়ে সব কিছু রেডি করে আমি ওই সময় স্নান করি না। স্নান করাটা বিদেহ, কিন্তু কেন করি না, কারণ আমার এক হাতে অনেক কাজ করতে হয়, ঠিক আছে। আমি এটা রুটিন করে নিয়েছি। স্নান করাটা পায়খানা করার পরে সবসময় ভালো, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি বিধায় আমার জন্য অসুবিধা নেই, কারণ আমার অনেকগুলো বাথরুমের ফর্মুলা থাকে, আমি সেইগুলোভাবে মূল শোধন ক্রিয়া থেকে শুরু করে আরও অনেক কিছু থাকে। ওই যে নাড়ি শোধন, মিঠুনবাবু, নাড়ি পরিষ্কার শোনা যাচ্ছে? ওটাই বলতে চাইছিলাম, নারী শোধন হ্যাঁ, ক্রিয়াটা কিভাবে? এই তো নাড়ি শোধন হচ্ছে, নাড়ি শোধনের ক্রিয়া চলছে তো। এবার বাথরুমের ভেতরে গিয়ে মূল শোধন ক্রিয়া থেকে শুরু করে নাসিকা, জিহ্বা ধৌতি, চক্ষু ধৌতি, যা কিছু আছে এগুলো নর্মালভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ওখান থেকে বেরোলাম। বেরিয়ে এসে ওই গামছা পরা অবস্থায় আমি এবার রান্না করে ঢুকবো। আমার কিন্তু হাত পায়ে সব সাবান দেওয়া, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, চোখ মুখ তো সুন্দরভাবে, একেবারে স্নান, অর্ধ স্নান, শুধু মাথায় জল দিচ্ছি না, গায়ে জল দিচ্ছি না, হাঁটু সমান এই পর্যন্ত, এবং সমস্ত জায়গায় পরিষ্কার। বাদ আমি এবার কিচেনে চলে আসবো। কিচেনে চলে এসে আমি কি করব, যদি এবার হাঁড়ি করে মাজার আগে বাথরুমে থেকে আমার মাথায় তেল দিয়ে রেখে দেবো, আমি নারকেল তেলটা মাখবো, মাথায় দিয়ে রেখে দিয়ে ওই অবস্থায় চুল বেঁধে কিচেনে ঢুকে যাব। কিচেনে ঢুকে গিয়ে আমি এবার হাঁড়ি কড়ায় পড়ে আছে এগুলো এবার কিচেন প্রথমে পরিষ্কার করব, তারপর হাঁড়ি কড়ায় বেসিনের ভেতরে আছে এগুলো হাঁড়ি কড়ায় ধরবো, ওই হাঁড়ি কড়ায় এবার আমি সুন্দর করে পরিষ্কার করব। এবং ওই পরিষ্কার করতে করতে ওই যত ঘষবো, ওই ঘষতে ঘষতে আমার ভগবানের, গুরুদেবের নাম চলবে। আমি কিন্তু মুখে বলবো না, আমি কিন্তু মনেও বলবো না। ওই যে ঘষছি তো, ওই ঘর্ষণ পদ্ধতির ভেতরে যে ঘর্ষণের যে আওয়াজটি হচ্ছে, সাউন্ড হচ্ছে, যে ধ্বনিটা হচ্ছে, ওই ধ্বনিটাকে আমি শ্রবণ করব। কী ধ্বনি উচ্চারিত হচ্ছে দেখছি, আমার গুরুর নাম হচ্ছে, ওইটা আমি শ্রবণ করি, অর্থাৎ আমার নাম হচ্ছে, অর্থাৎ এই কাজটা দিব্যকর্ম হচ্ছে। আরেকটি জিনিস ভাবি, আমি যখন কড়াই মাজছি, হাঁড়ি মাজছি, তখন ভাবছি যে আমি গুরুদেবের এখানে এইসব কর্মগুলো করতাম, সেবা কর্ম, তিনি এখনও পর্যন্ত আমাকে দিয়ে এটা করাচ্ছেন, আমি তার জন্য করছি। ক্লিয়ার? নাড়ি শোধন হচ্ছে। আর আমার কাজ মানে ওই যে জিম করে যারা, এরকম এরকম করে, আর আমি যে হাঁড়ি মাজি দেখলে অবাক হয়ে যেতে হবে, মনে হয় যেন একটা যুদ্ধ করছেন উনি, বিরাট যুদ্ধ। এই করে একটি নির্দিষ্ট জায়গায় সুন্দর করে রেখে দেবো, ছড়িয়ে ছিটিয়ে না, একটা নির্দিষ্ট। এর জন্য এরকম করে ঝাঁকনি এসব যা কিছু আছে এসব নেই, কিন্তু নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে এবার আমি বাথরুমে চলে যাব, স্নান করব। স্নান করার আরেকটি ক্রিয়া আছে, সেগুলো করব, ওর ভেতরে যা আছে করে এসে একদম পুরো আমি ঘরের ভেতরে ঢুকলাম। ঢুকে এসেই আমি এবার শিবলিঙ্গে হাত দেবো। আমার যে জাগ্রত, আমি তো ওমকারেশ্বরে থাকতাম একটা সময়, ওখানে জাগ্রত শিবলিঙ্গ আছে আমার কাছে প্রাপ্ত হওয়া। এই শিবলিঙ্গ আমি প্রথমে নিয়েই এবার ওনাকে স্নান করাবো, মন্ত্রতন্ত্র যা কিছু করে স্নান করে ওখানে বসিয়ে দেবো। দিয়ে এসেই মধুর বোতলটা, সরি মাঝখানে একটা ভুল হয়ে গেছে, আমি টয়লেট করে এসে ব্রাশটা করে নেব, মাঝখানে টয়লেট করে আসার পরে ব্রাশটা করে নেব, ঠিক আছে? বাকিটা সব এক। তারপরে এসে এবার আমি মধুটা খাওয়া শুরু করবো। রামকৃষ্ণবাবু মধু পাঠিয়েছেন সুন্দরবনে 2 লিটার, ওটা এখনও খাচ্ছি, নাহলে অন্য মধু খাবো, হিমালয়ের মধু যাই হলো এটা থাকে। 1 চামচ করে মধু খাবো, যারা থাকবে তাদেরকে 1 চামচ করে দেবো, খালি পেটে, ফ্রেশ খালি পেটে মধু খেয়ে নেব। মধু খাওয়ার পরে এবার আমি চলে যাব, আমি যেখানেই থাকি রোদ লাগাতে চলে যাব, রোদে মানে ছাদে হোক যেখানে হোক। আমি 15 মিনিট পায়চারি করব, হাঁটবো, জাস্ট ঘড়ি থেকে 15 মিনিট। ওই 15 মিনিট আমি রোদ লাগাবো এবং পায়চারি করব, সূর্যকে প্রণাম জানাবো, সূর্যের দিকে কিছু তাকিয়ে থাকার কিছু ক্রিয়া আছে, ওগুলো করে নেব। করে আমি আবার রুমে ঢুকে যাব। রুমে ঢুকে এসে আমি আরেকটা জিনিস খাই, আমি একটি ফর্মুলা, 7টা প্রোডাক্টের একটা জিনিস খাই, সেটা আমি খেতে হয়, ওটা 1 চামচ খেতে হয়, উষ্ণ গরম জলে আমি খেয়ে নেবো, উষ্ণ গরম জল করে। খাওয়ার পরপরই ছোলা বাদাম ভিজানো থাকে, সে ছোলা বাদামটা ধুয়ে আমি খাবো, যারা থাকবে তাদের খাবো। খাওয়ার পরে এইবার আমি চলে যাব কিচেন ডিপার্টমেন্টে রান্না করতে।
সবজি ধোয়া থেকে শুরু করে। এখানে প্রথমে চাল নেব, তারপরে সবজিগুলো বেসিনে ফেলবো। সবজিগুলো বেসিনে থাকা অবস্থায় চালটা ধোবো, ওই জল গিয়ে সবজিতে লাগবে, কিছুক্ষণ ধুয়ে যাবে। তারপরে ধীরে ধীরে এবার সবজি আমানি করব, করে একটি তরকারি আমানি করে ফেলবো বা কেটে ফেলবো, বা সবগুলো একেবারে করে নেব। নিয়ে এবার আমি সাজিয়ে একটার পরে একটা বসিয়ে দিয়ে করে নেব। দুটো বেনে চলতে থাকবে, রান্নাটা চলবে। এর পাশাপাশি তখন আমি মোবাইলে টুকটাক কিছু দেখতে ইচ্ছে করলে দেখলাম, না হলে না দেখলাম। আমার ভিডিওর কিছু কাজকর্ম থাকে, কোনটা যাচ্ছে না যোগাযোগ করা, কোনটা পাঠাবি, এইসবগুলো টুকটাক করে ফোন টোন কারা কী করছে না করছে মাঝখানে করে নেবো, রান্না করব। এটা হয়ে গেল। রান্নাটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমার সময় লাগায়, কারণ আমার রান্নাটা একটু অন্য প্রক্রিয়া হয় তো, শর্ট টাইমে করলে আমি করতে পারি। রান্নাটা একটা ধ্যান দিয়ে এমন প্রক্রিয়া করব যে রান্নাটা খাবার খেলে মনে হয় যে দেহ তৃপ্ত হলো, অন্য স্বাদ, কিন্তু মাল মশলা কম, তেলাদি কম, কিন্তু স্বাদিষ্ট হতে হবে। মিঠুনবাবুর নেমন্তন্ন রইল, শর্মিষ্ঠা মায়ের নেমন্তন্ন রইল, উত্তমবাবু যারা আছে সবাই নেমন্তন্ন রইল। আমি খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু পয়সা কম, গরিব সাধু। আচ্ছা মহাকাল রান্নাটা শিখতে চাই। আচ্ছা, আমি তো কারোর কাছ থেকে রান্না শিখিনি, ওই 2-1 যারা যা করতো ওইসব দেখেছি, আর 2-1 যা বলতো এই, কিন্তু কোনোদিন আমি কারোর হাতে খড়ি হয়নি আমার রান্নায়। যাই হোক, মশলা রান্না, হ্যাঁ মশলা রান্না আমি শিখতে চাই। না না, মশলা দিয়ে নয়, আমি মশলা কম খাই, কিন্তু মশলা কম দিলেও হ্যাঁ রান্নাটা স্বাদিষ্ট হবে। আচ্ছা, গিয়ে আমি কাকদ্বীপ বা সাগরে গেলে রান্না করে খাবো। আর আমার এখানে আসলে তো হবে। বাপিকে বলবেন যেন নাম ধরেই বললাম, ডিসেম্বরের জন্য আমার সাথে ফ্যামিলি সহ দেখা করতে আসে অফলাইনে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। রান্না হয়ে গেল। রান্নাটা হয়ে যাওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে এটা আমি চেষ্টা করব দুপুর 1টার ভেতরে করে ফেলার। তো ফলে চেষ্টা করি 12:30 থেকে 1টার ভেতরে রান্না করতে, 1টার সময় খেতে। আমরা প্রায় 1টার সময় খাই, 1টার সময় খেতে বসবো। একটা জায়গায় নিয়ে বসবো, নিচুতে বসবো, কোনো ডিনার টেবিল এসব বসবো না, আছে খাবো না, নিচুতে বসবো, বাবু হয়ে বসবো, সমান্তরাল আসনে বসে। এবার খাওয়ার সময় মস্তি করে খাবো, যারা থাকবে আনন্দ করতে করতে খাবো। অনেকে মৌন করে খান, মৌন হয়ে খেতে ভালো, মানে খাওয়া ভালো কথা, মানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি খেতে খেতে অনেক গল্প রসিকতা, সিনেমা নাটক কিছু দেখা টাকা একটা, এবার সবসময় না দেখি, যখন দেখতে ইচ্ছে করে। হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়ার পরে এসে এবার আমি বিশ্রাম নিলাম। তাও বিশ্রাম সাধারণত হয় না, কিন্তু সবসময় আপনারা দুপুরবেলা খাওয়ার পরে অন্তত 15 মিনিট আধা ঘন্টা বিশ্রাম নেবেন, শবাসন করবেন, এটা করুন। এইভাবে আমাকে 1 after 1 প্রত্যেকটা ক্রিয়াকর্ম এবার আমি এই শুধুমাত্র এইটুকু, এটা কিন্তু একদিন নয়, এটা পরের দিনও চলতে থাকবে। এই জিনিসটাই কিন্তু এই দীর্ঘদিন ধরে এটা চলছে বা চলতে থাকবে। এরপরে যখন আমি অন্য কোনো অ্যাকশান এর সাথে যুক্ত করব, হ্যাঁ লিঙ্ক করব, তখন সেই রুটিনটা সেটা আবার অভ্যস্ত হয়ে যাবে। এইসব ব্যাপার স্যাপার থাকে, এইসব কাল্টিভেট করা। কিন্তু সবসময় আধ্যাত্মিক সিনেমা টিনেমা দেখবেন, তাহলে ভালো হবে, কারণ সবসময় আধ্যাত্মিক চর্চা করাই ভালো। তো আমি প্রত্যেকটা মুহূর্তে এরকমভাবে শিখি নেই। আর আমি বেদান্ত এই সময়ের সাথে সব কিছুর মেলাই জগতের। আমার জন্য জগৎ আলাদা নেই, আমার জন্য আলাদা ঈশ্বর নেই। আমি সব কিছুকে ভালোবাসি এবং নিষ্পাপ মনেই ভালোবাসতে চাই। দেখবেন পরমানন্দ পাবেন। দুটো সত্তাকে রাখতে হবে, কিন্তু এটা একটি অদ্ভুত জিনিস, অভ্যেস করতে হবে। কিন্তু মাইন্ডটা যেন একটু মুখ্য জায়গায় থাকে, আবার ওই কাজটা করতে গিয়ে যেন কোনো ভুল না হয়। এইভাবে যদি ব্রেনটাকে খেলানো যায়, তাহলে লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার ব্রেন এখানে সাধনা হয়ে যাবে। আপনার এই যে লেকচার হচ্ছে, তো এই ক্লাসে আপনাদের সাধনা হচ্ছে। এই যে আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে এই যে বসে থাকা অভ্যেসটা, এই যে শিল্পীমা ইনি দীর্ঘদিন অভ্যেস করেছে, ফলে এ মারাত্মক সাধনা আছে। এখানে 4 ঘন্টা একটা জায়গায় বসে থাকা, অন্যদিকে মন দিতে পারছে না আছেন, এটা অন্য সাধনা হয়ে যাচ্ছে। এটা প্যাসিভলি একটি সাধনা হয়ে যাচ্ছে, দারুণ জিনিস এটা। কিন্তু তারপরে আবার নলেজের ব্যাপার থাকে। আর আমি সরাসরি ক্রিয়া দিতে পারি, শেখাতে পারি, কিন্তু এটা আমাদের বিধিসম্মত নয়, তাই দিই না। নাহলে আমি একটা ক্লাসে এরকম করে সিটিং মিটিং দিতাম, প্রচুর লোক ভরে যাবে, প্রচুর টাকা পয়সা, এসবের ভাবনা নয়। যোগের ক্রিয়া অত সহজ না, আপনার আনুগত্যতার উপরে ডিপেন্ড করবে।
অবিডিয়েন্সটা কিন্তু একদিনের জন্য নয়। আমি যাকে পৃথিবীতে সব থেকে ভালোবাসতাম তিনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আর এখনও তাকে সব থেকে পৃথিবীতে বেশি ভালোবাসি। এটাকেই অবিডিয়েন্ট বলা হয়, অবিডিয়েন্স বলা হয়।